বলি, কেউ এসেছিল নাকি রে? না তো। কেন নিশি আপা? না, ওই দুজন মানুষকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখলাম। মানুষ দেখলে তুমি এত চমকে ওঠো কেন বলো তো? তুমি কি চোর না ডাকাত? আর যে মানুষটা আমাকে প্রতিদিন মারতো, ধরতো, আমাকে ছেড়ে চলে গেল, সেই মানুষটা অপেক্ষায় থাকি যদি কোনোদিন সেই মানুষটা আমাকে দরজায় দাঁড়িয়ে ডাকে। বলি, তুই কি আমার কাছে খুব খারাপ আছিস নাকি রে? ছি নিশি আপা, তুমি তো আমার বড় বোনের চেয়েও আপন হয়ে গেছো এখন। ও, তোমার একটা চিঠি আছে। চিঠি? হ্যাঁ, সেই যে দেশপ্রেমিক। হ্যাঁ, দে। আচ্ছা নিশি আপা, দেশপ্রেমিক কি মানুষের নাম হয়? কেন, ক্ষতি কি? লেখকদের এরকম ছদ্মনাম থাকে। কল্যাণিয়া নিশি। প্রতিদিন পেশাগত কারণে অনেক চিঠি পাই, কিন্তু আপনার চিঠি আমাকে অন্যরকম প্রেরণা যোগায়। আমাদের মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগ আমার কাছে মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠতম আত্মত্যাগ। বীরাঙ্গনাদের সম্পর্কে আপনার যদি কিঞ্চিত ধারণাও থাকে তাহলে দয়া করে কাগজে লিখুন। হায় রে কপাল, আমি কিনা লিখবো, তাও আবার বীরাঙ্গনাদের নিয়ে। আপনি কিন্তু আপনার ব্যক্তিগত অনুষঙ্গ কিছুই জানাননি, স্বামী, সন্তান ইত্যাদি। আশা করি লিখবেন। চিঠি এবং বীরাঙ্গনাদের ওপর লেখা দুটোই। শুভেচ্ছা রইল, দেশপ্রেমিক। তুই কি করে জানলি আমি এখানে? স্বাধীন, তোর মন খারাপ হলে তুই কোথায় কোথায় যাস আমি জানি। তুই মাকে গিয়ে বলবি আজ রাতে আমি এখানেই থাকবো, বাড়ি ফিরবো না। হাসছিস কেন? তোর মায়ের কথা মনে পড়লে তুই ঠিকই চলে যাবি। হ্যাঁ রে, মার সামনে গিয়ে দাঁড়ালেই আমার সব কষ্টটা আড়াল হয়ে যায়। চল বাড়ি যাই। আরে তোর ফাইনাল পরীক্ষা তো শেষ, এবার একটা চাকরি নিবি, তারপর একটা বিয়ে করবি, বুঝলি? তারপর তোর বউ তোর দেখাশোনার ভার নেবে। আমি আর এভাবে তোকে কতদিন খাইয়ে দেবো বলতো? তুমি বেঁচে থাকতে যে বউ আমার সেবা যত্ন করার স্পর্ধা দেখাবে, সেই বউয়ের পরিণামটা একবার ভাবতে পারো মা? নে, অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়। তোমার সঙ্গে আমার বিশেষ প্রয়োজন আছে। কি কি প্রয়োজন বাবা? তুমি এমনি চমকে উঠলে কেন? কই রে, চমকাইনি। তুমি আজ আমাকে বাবার পুরো গল্পটা বলবে। ছোট্টবেলা থেকেই তো তোকে এই গল্পটা শুনিয়ে আসছি বাবা। রূপকথার গল্প মতো করে নয় মা,
পুরো ইতিহাসটা তো আমিও জানি না। কেন জানো না? যে মানুষটা জীবন দিল যুদ্ধের জন্য, তার কথা তুমি কেন জানো না? আমাকে কেন জানাবে না? আমার বাবা কি তোমাদের কাছে এইটুকু পেতে পারেন না? স্বাধীন। দেশের কথা না হয় ছেড়ে দিলাম রাজনৈতিক দলগুলোর কথা, কিন্তু তুমি স্ত্রী হিসেবে, আমি সন্তান হিসেবে বাবার প্রতি কতটুকু দায়িত্ব পালন করছি? কেন? স্বাধীনতার গৌরব, শহীদদের বীর গাথা, এইসব নিয়েই তো আমরা বেঁচে আছি বাবা। স্মৃতি কেন মা? স্বাধীনতা, শহীদদের ত্যাগ, এসব হচ্ছে কঠোর কঠিন বাস্তব। মায়ের সাথে সন্তানের সম্পর্ক যেমন বাস্তব, তেমন বাস্তব আমাদের স্বাধীনতা, আমাদের শহীদেরা। আমি এদের স্মৃতি করতে চাই না মা। তুমি আমাকে সত্য বলো, সে সত্য নিয়ে আমি আমার বাবার যুদ্ধ জীবনের পদধ্বনি শুনতে চাই মা। তুই বিশ্বাস কর বাবা, তোর বাবা যেদিন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল, সেই দিন থেকে তার সঙ্গে আমার সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দাঁড়ে দাঁড়ে কত ঘুরলাম, কেউ খবর দিতে পারল না। মা, মা, আমার নিজের ছেলেকে তার বাবার গৌরবের ইতিহাসটা পর্যন্ত বলতে পারি না। আমার বেঁচে থেকে কি লাভ বলতে পারিস বলে? নিশি আপা, ও একটা পাগল ছেলে, কি বলে? ওর সাথে আপনিও পাগল হলেন? মা তুমি কি করছিলে? ডায়েরি লিখছিলাম। তোমার ডায়েরি আমাকে কবে পড়তে দেবে মা? তোকে যেসব কথা বলি সেগুলোই তো আমি ডায়েরিতে লিখে রাখি রে বাবা। মা, আজ আমার কথায় তুমি কি খুব কষ্ট পেয়েছো? কষ্ট পাবো কেন বাবা? হঠাৎ আমি কেমন কেমন যেন হয়ে যায়, আমার সবকিছু অন্ধকার হয়ে যায় মা। একটা একটা বিশাল শূন্যতা আমাকে গ্রাস করে ফেলে। না না, তোর কিছু হয়নি রে, তোর কিছু হয়নি। মা, মা তোমাকে একদিন সীমাদের বাড়িতে নিয়ে যাব, যাবে মা?
না বাবা। আচ্ছা, তুমি কোথাও যেতে চাও না কেন? ও কিছু না, আমার অভ্যেস হয়ে গেছে। ব্যাস, একা একা থাকি, এভাবেই ভালো থাকি আমি। আজ আমি তোমার সাথে ঘুমাবো। দূর পাগল, এত বড় ছেলে কি মায়ের কাছে ঘুমোয়? হ্যাঁ, ঘুমোয় ঘুমোয়, খুব ঘুমোয়। আপা, নিশি আপা, ওঠো। থ্যাংক ইউ বলি। এই খোকা, খোকা ওঠ ওঠ। কটা বাজে রে? 7টা। হ্যাঁ, 7টা? সর্বনাশ, মামা দেরি হয়ে গেছে। সীমা কঙ্কন, আমি তোদের প্রজন্ম 71 সাথে নেই। কেন? কারণ তোদের সাথে থেকে আমি আমার বাবার সঠিক সংবাদটা পাবো না। এই কাজটা আমাকে একাই করতে হবে। শোন স্বাধীন, এটা আমরা সবাই মিলে করব বলেই আজ প্রজন্ম 71-এর প্রয়োজন। তোকে আমাদের সাথে থাকতেই হবে। কাল রাতে মাও কিছু বলতে পারলো না। আমি আমার বাবা বলে তার সঠিক ইতিহাসটা জানতে চাইছি না। সে তো দেশের জন্য প্রাণ দিয়েছিল, অথচ তার হদিস থাকবে না। এটা কি হয়? আশ্চর্য। শোন স্বাধীন, এবার যদি আমরা আমাদের প্রকাশনাটা ঠিকমতো বের করতে পারি, তবে দেখবি এর মধ্যেই তোর বেশিরভাগ প্রশ্নের উত্তর আছে। কঙ্কন তো ঠিকই বলেছে। আমি ঠিক করেছি স্বাধীন, আমরা 3জন পেশাজীবী সাক্ষাৎকার নেব। কাদের কাদের সীমা? একজন মুক্তিযুদ্ধ ডাক্তার, একজন চলচ্চিত্রকার, আর একজন বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীটা কি? কেন, তোর চাচা পল্লব চৌধুরী। আমার চাচার সাক্ষাৎকারটা কিন্তু আমি নিব। কেন? তোর চাচা বলে? ওই নিভৃতচারী বুদ্ধিজীবীর সাক্ষাৎকার আমি নেব। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তুই নিবি, কিন্তু সঙ্গে আমাকে রাখিস। তোর তো আবার মাথার কোনো ঠিক নেই, কি বলতে কি বলে ফেলবি তুই। একটা ছেলে আর একটা মেয়ে তোমার সঙ্গে দেখা করতে চায়। ছেলে মেয়ে? বলে দাও আমি ব্যস্ত। দুঃখিত, আমরা প্রজন্ম 71 থেকে এসেছি। আপনার সঙ্গে আমাদের কিছু জরুরি কথা আছে। দুঃখিত, আমি লেখার সময় কারোর সঙ্গে দেখাও করি না, কথাও বলি না। আমরা কঙ্কনের বন্ধু। তো বলো, আমি তোমাদের কি খেদমত করতে পারি? হ্যাঁ, না ঠিক আছে, আমরা না হয় পরে আসি। না না ঠিক আছে, এসে যখন পড়েছো বলো, ঝটপট বলে ফেলো। আমরা আপনার একটা সাক্ষাৎকার ছাপাতে চাই। সাক্ষাৎকার? আমার? কেন, দেশে কি সাক্ষাৎকার দেবার লোকের আকাল পড়েছে? জি না, ঠিক তা নয়। আমরা প্রজন্ম 71 থেকে যে প্রকাশনাটি বের করছি, তাতে আমরা 3জন বিশিষ্ট ব্যক্তিত্বের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। 3জন? কে কে? একজন প্রকৌশলী, একজন চলচ্চিত্রকার, আরেকজন হচ্ছেন আপনি। আমি আবার কোন ক্যাটাগরিতে পড়লাম? বুদ্ধিজীবী মুক্তিযোদ্ধা। এই উপাধিটা তোমরা খুব চমৎকার দিয়েছো, এই জন্যে তোমাদের সঙ্গে কিছুটা সময় ব্যয় করা যায়। চা খাবে? না না ঠিক আছে। আরে খাও খাও, তোমরা খেলে আমিও 2-1 ফোঁটা পেতে পারি। হাসেম চাচা, 3 কাপ। হ্যাঁ বলো, তোমাদের কি প্রশ্ন? আপনার কাছে কয়েকটি প্রশ্ন। প্রথমটি, যুদ্ধ থেকে ফিরে আপনার কাছে কোন কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছিল? চাচা, আমাদের প্রজন্মের কাছে আপনাদের অভিজ্ঞতা অনেক মূল্যবান। আচ্ছা, আপনারা সবসময় সত্য কথা বলতে এত সংকোচ বোধ করেন কেন?
এই বইটা নিয়ে যাও, পড়ো। মুক্তিযুদ্ধ এবং আমি সব লেখা আছে। কিন্তু এর পরের ইতিহাসটা? ওটা কেবলমাত্র আমার একার, সেখানে কারো প্রবেশাধিকার নেই। আপনারা সবসময় ঘটনার অর্ধেকটা বলেন, পুরোপুরি বলার সৎসাহসটা হারালেন কেন? বিগত 21 বছরে আপনার কি সরীসৃপে পরিণত হয়ে গেছেন? ঠান্ডা দেহ, শীতল রক্ত। আমরা যারা শহীদদের সন্তান, তারা কি আপনাদের কাছ থেকে সম্পূর্ণ ইতিহাসটা জানার অধিকার রাখে না? অদ্ভুত আপনাদের মনস্তত্ত্ব। চাচা, চাচা প্লিজ মাফ করবেন। ও মুক্তিযুদ্ধের ব্যাপারে একটু এক্সেন্ট্রিক, তবে চাচা কথাটা কিন্তু ঠিকই বলেছে। আপনারা নীরব থাকছেন বলেই আজ স্বাধীনতার শত্রুরা এত হুমপি ধুম্পি করার সাহস পাচ্ছে। তোমরা কঙ্কনের বন্ধু, তাই না? শহীদ পরিবারের সন্তান। তোমাদের কাছে আমার জবাব দেবার কিছু নেই, তাই আমি বীরাঙ্গনা শব্দটিকে বেছে নিয়েছি আমার লেখার বিষয় হিসেবে। যতই যুদ্ধ করো আর শত্রু হত্যা করো, ছাউনিতে ফিরে কেবল কি একটাই কাজ, ওই আংটির দিকে চেয়ে থাকা। হাশেম চাচা, আমার জীবনে তো আর কোনো স্মৃতি নেই। কত যোদ্ধার না জানি এমনি কত আংটি যুদ্ধ জীবনের সাথে জড়িয়ে আছে। মাত্র 11টা রাত আর 12টা দিনের দাম্পত্য জীবন আমার। হায় রে জীবন! স্বাধীন, এই জাদুঘরে যা কিছু দেখছি মনে হচ্ছে সব কিছুর সাথে আমার বাবার স্পর্শ লেগে আছে। এসব দেখেও তুইও তোর বাবার অস্তিত্ব অনুভব করতে পারবি স্বাধীন।
তুই তোর বাবার পুরো ইতিহাসটা জানিস। তোর মা, তোদের পরিবার সবটা জানে। তাই তুই যেখানে যাস, যেখানে চোখ রাখিস, তোর বাবার অস্তিত্ব অনুভব করতে পারিস। কিন্তু আমার বাবা আমার কাছে একটি শূন্য গহ্বর, সীমাহীন অনন্ত অন্ধকার। খুঁজতে গেলেই তলিয়ে যায়। জানিস সীমা, আমার মা বাবার একটা ছবি পর্যন্ত আমাকে দেখাতে পারেনি। আমার কাছে বাবার কোনো আকৃতি নেই। এখানে কি আমার বাবা থাকতে পারতো না? কেন নেই বাবা জাদুঘরে সীমা? কেন বাবা কোন অবহেলা কোথাও নেই? স্বাধীন, স্বাধীন, কল্যাণী আশু নিশি, আপনার প্রতিটি চিঠি আমাকে চমকে দেয়। আপনার চিঠি পড়লে মনে হয় আপনি আমার সামনে দাঁড়িয়ে কথা বলছেন। এতদিন পর আপনি জানতে চেয়েছেন কেন আমি বীরাঙ্গনার ইতিকথা নামে কলামটি লিখছি। শুধু এটুকু বলছি, একান্ত নিজের প্রয়োজনে আমার সুযোগ হয়েছিল বীরাঙ্গনাদের জানবার। বিদেশে পুনর্বাসিত কয়েকজন বীরাঙ্গনার সাথে আমার পরিচিত হওয়ার সুযোগ হয়েছিল। আমি দেখেছি সমাজের চোখে ওদের প্রতি অবহেলা। শুভেচ্ছান্তে, দেশপ্রেমিক। তোর বাবা খুব ব্রিলিয়েন্ট ছাত্র ছিলেন। যেমন রাজনীতি বুঝতেন, তেমন রেজাল্টও করতেন সাংঘাতিক। সে কারণে আমার বাবা ওকে খুব পছন্দ করতেন। পল্লব, একটা কথা বলতে চাই। বলো। যুদ্ধ শেষে যেদিন আমরা ফিরে আসি, সেদিন তোমার সাথে আমার একটা চুক্তি হয়েছিল, মনে আছে? কথা ছিল তোমার ঘর সংসার হলে আমাকে ছুটি দেবে। এতগুলো বছর কেটে গেল। ঘর সংসার তো হয়নি, আর এই বয়সে হবেও না। কেন হবে না? কত মানুষ তো এই বয়সেও। হাসেম চাচা, সবার সবকিছু হয় না। সাংবাদিক মানুষ তুমি, কত মানুষের সাথে পরিচয় হয়, কত চিঠি আসে, কত চিঠি যায়। তাদের কাউকে কি তোমার ভালো লাগে না? ভালো লাগার অবসর কোথায়? হ্যাঁ, যাও যাও, অনেক রাত হয়েছে, ঘুমোতে যাও। আজ নিজ সন্তানের সামনে দাঁড়িয়ে নিজের জীবনের অতীত বলতে গিয়ে বারবার কেমন বুকটা কেঁপে কেঁপে উঠছিল। নিজ সন্তানকে এই প্রথম মনে হলো কোনো এক রণাঙ্গনের শক্তিশালী সেনাপতি। একটুখানি বেসামাল হলেই মন ভেঙে চুরমার চৌচির হয়ে যাবে। বাবাকে নিয়ে স্বাধীন যখন প্রশ্নগুলো করছিল, তখন কি ভীষণ জল করছিল ওর চোখ দুটো।
আরে তুমি বসো। আমি সেদিনকার ঘটনার জন্য সত্যিই দুঃখিত। আমি ওর পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আরে না না, সেদিন তেমন কিছু ঘটেনি। তবে তোমার বন্ধুটি ভাবে চলে যাবার পরে আমার একটা কথা খুব মনে হচ্ছিল। কি? এই যে তোমাদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এত আগ্রহ, এটা আমাকে খুব চমৎকৃত করে, কিন্তু তোমাদের এই ইনটলারেন্স আমাকে খুব অসহায় করে তোলে। চাচা, যখন থেকে আমরা একটু একটু করে সবকিছু বুঝতে শিখলাম, সেই থেকে কেবলই দেখছি হত্যা, খুন, মিথ্যাচার সমাজে, পরিবারে, রাষ্ট্রে। এই জন্যে দায়ী আমরা একটা মিথ্যেকে বারবার বললে সেটাই সত্যে পরিণত হয়ে যায়। মা, ও মা গো, তুমি আমার সঙ্গে কথা বলছো না কেন? রাগ করেছো? কাল কত রাতে বাড়ি ফিরেছিস? তুমি জানো মা আমি কোথায় গিয়েছিলাম? জাহানারা ইমামের বাড়িতে। জাহানারা ইমামের বাড়িতে? হ্যাঁ মা, ওনাকে আমি খুব কাছ থেকে দেখলাম। তুমি যাবে মা ওনার বাড়িতে? আমি তো কোথাও যাই না বাবা, তবে যাব। জাহানারা ইমামের সামনে একবার দাঁড়াবো। কি রে বলি, হঠাৎ এত পিঠা কেন রে? ইচ্ছা হলো তাই। কি ব্যাপার বলতো, হঠাৎ এত পিঠা বানাচ্ছিস কেন তুই? আপা, আজকে আমার ম্যারেজ ডে। ম্যারেজ ডে? পাগল নাকি রে? যে মানুষটা তোর কোনো খবরই রাখলো না, ছেড়ে দিয়ে পালিয়েও গেল, তার জন্য আবার পিঠা বানাচ্ছিস? আপা, কালকে রাত্রে আমি স্বপ্নে দেখলাম তিনি ফিরে আসছেন। তিনি খুব পিঠা পছন্দ করতেন, তাই। তোর ধারণা সে ফিরে আসবে, তাই না রে? আর যদি না আসে? আবার আগামী বছর এই দিনে পিঠা বানাবে। মুক্তিযুদ্ধের উপর আর নতুন কোনো বই আসেনি? না, যা আছে এগুলোই। ওহো, আপনাদের কাছে ৭১-এর দিনগুলো বইটি আছে? ৭১-এর দিনগুলো তো আমার কাছেই আছে, ওটা নিয়ে পড়িস। আরে না রে বাবা, আমি চন্দনের জন্য কিনবো। ওর আজকে জন্মদিন না। চন্দন পড়বে ৭১-এর দিনগুলি, তাহলেই হয়েছে। আরে তোমরা, আসসালামু আলাইকুম, কেমন আছো? তোমাদের প্রকাশনা কত দূর? এই যে তো প্রেসে কাজ চলছে। আমরা তো শুনেছি আপনি সূর্যের আলো দেখে অভ্যস্ত নন, সারাদিন ঘরেই থাকেন, অথচ আজ জীবনের অনেকটা সময় তো বাইরে বাইরেই কাটালাম, কিছুদিন না হয় একটু নিভৃতেই থাকি। হ্যাঁ, কিন্তু মুক্তিযোদ্ধারা নির্বাসনে থাকবে কেন? তোমার নামটা যেন কি? জি স্যার, স্বাধীন। নাও, এই বইটা পড়বে। শুধু আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানলে তো চলবে না, পৃথিবীর সব মুক্তিযুদ্ধের ইতিহাসই জানতে হবে। চলি। হ্যাঁ, এখন রাত 12টা, ছেলেটি এখনো ঘরে ফেরেনি। সব কিছু হারাতে হারাতে
হারানোর ভয় এখন আমাকে সর্বক্ষণ আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখে। আরে স্বাধীন, তুমি? আপনার বইটি কিন্তু আমি এখনো পড়িনি। আমি আসলে আপনার সঙ্গে একটা বিষয় নিয়ে আলাপ করতে এসেছি। বস। বলো। আসলে স্বাভাবিক মানুষের সাধারণ জীবনযাত্রাকে আমি সহ্য করতে পারি না কেন? পিতা মাতা ভাই বোনের আবেগ সম্পর্ক দেখলে আমার মাথায় রক্ত চেপে যায়, আমি দিশেহারা হয়ে পড়ি। তোমার মা বেঁচে আছেন? জি। তুমি কি জানো যে বাংলাদেশে মুক্তিযুদ্ধে বাবা মা ভাই বোন সবাইকে হারিয়ে একটি সন্তান পশু পাখির মতো বেড়ে উঠেছে? তোমার তো মা আছে। মা একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অবলম্বন। আচ্ছা ধরো যার মা নেই, সে যদি তোমাকে আঘাত করতে আসে, তুমি সেটা মেনে নেবে? কখনো না। আসলে তুমি যা হারিয়েছ, সে কষ্ট যত বড়ই হোক, তোমাকে ভাবতে হবে অন্যের কষ্ট তোমার চেয়ে অনেক বড়। নিজের ত্যাগটাকে তুচ্ছ করে দেখো স্বাধীন, তাহলেই জীবনে প্রশান্তি আসবে। আসলে আসলে এইভাবে কখনো ভাবিনি। দেখো, মানুষের জীবন, দেশপ্রেম, ভালোবাসা এগুলো তো ব্যবচ্ছেদ করে আলাদা আলাদাভাবে দেখানো যায় না। এগুলো একসঙ্গে জড়াজড়ি করে বসবাস করে। কিন্তু ব্যক্তি জীবনের ব্যর্থতা সফলতার সাথে দেশপ্রেমের কি সম্পর্ক? সম্পর্ক নেই, আবার আছেও। দেশপ্রেম মানুষের বুকের মধ্যে কোনো আলাদা প্রকোষ্ঠে নিঃসঙ্গভাবে বসবাস করে না। এটা তার প্রতিদিনের অনুভূতি এবং বিশ্বাস। তাহলে আমার সংসার, আমার ভালোবাসা, আমার প্রেম, এগুলোর মধ্যে তার বসবাস থাকবেই। আমি বিশ্বাস করি না। এই চরম স্বার্থপরতা। যতটুকু আমি তোমার মুখে শুনেছি, তোমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তোমার মা একজন সাহসী দেশপ্রেমিক নারী। স্বাধীন, খুব ভালো করে তার চোখের দিকে তুমি তাকিয়ে দেখো তো। তার এক চোখে দেশপ্রেম, দেশের জন্য গৌরব, আর অন্য চোখে তোমার শহীদ পিতার জন্য এক সমুদ্র কষ্ট। আবার বুকের মধ্যে তুমি, তোমার জন্য ভালোবাসা, উদ্যান। এই তো তোমার মায়ের জীবন, একার গল্প। মুক্তিযুদ্ধের ইতিহাস লিখতে চাও? খাতা কলম নিয়ে বসলেই তো ইতিহাস লেখা যায় না। কত কথা, কত স্মৃতি, কত বিশ্বাস, কত পাওয়া, কত না পাওয়া। আমি আপনার সব কথা বুঝতে পারি না, বুঝতে চাইও না।
আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, নিঃসংকোচে বলো। আমি যদি আপনার কাছে বারবার আসি? অবশ্যই আসবে। কি 4টা?
আমি বিশ্বাস অসম্ভব, অসম্ভব হতে পারে না। কি রে স্বাধীন, তুই এত সকালে? তোর শরীর খারাপ নাকি? হ্যাঁ, নাকি খারাপের সঙ্গে ঝগড়া করেছিস? চা খাবি? চা নিয়ে আসো তোর জন্য। যে আমি এতটা বছর আলোর অপেক্ষায় চাতক পাখির মতো ঊর্ধ্বপানে তাকিয়েছিলাম, তার পরিচয় অন্ধকার। অন্ধকারের বাসিন্দা আমি। চারপাশে মরা হাড় কঙ্কাল আমার জন্ম দেয়নি। চারপাশের মানুষ, ইতিহাস, সকলের কাছে এক নিদারুণ করুণা আমি, নাকি ঘৃণা? বলি বলি বলি, হ্যাঁ স্বাধীন কোথায়? তা তো জানি না। কি বলছিস তুই? আমারে কি সর্বনাশ হয়ে গেল রে বলি? কেন, কি হয়েছে? স্বাধীনটা কই গেল? কোথায় গেল? এত কথা জমি আছে তোর জীবনে, জানতাম না। আমি হলাম গ্রিক ট্র্যাজেডির সেই বিখ্যাত নায়ক, যে তার শিকড় উদ্ঘাটনে ক্রমে নিজের জালে আটকে পড়েছে। সীমা, আমার কি আর কোনো অধিকার আছে মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করবার? আমার কি আর কোনো অধিকার আছে জাহানের মামার পাশে দাঁড়াবার? স্বাধীন, তুই মুক্তিযুদ্ধের কথা বলছিস, জাহানার ইমামের কথা বলছিস, অথচ তোর মাকে ছেড়ে পালিয়ে কেন? আমি কি করব বল? সবার আগে তোকে তোর মার পাশে গিয়ে দাঁড়াতে হবে স্বাধীন। কেন 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 নয় স্বাধীন, শোন, এখন তোর মাই তোর সবকিছু, মাই তোর পরিচয়, ঠিকানা, সব। স্বাধীন, স্বাধীন, শোন স্বাধীন। কোন অধিকারে সন্তানের সামনে গিয়ে দাঁড়াবো? আপন সন্তানের কাছে যদি উন্মোচিত হয়ে যায় সন্তান জন্ম দেবার কলঙ্ক, তাহলে তো বেঁচে থাকাটাই বৃথা। আসসালামু আলাইকুম। তুমি? আমি তো ভেবেছিলাম যে তুমি এইসব কাগজপত্রের কথা ভুলেই গেছো, আর একটু দেরি করলে তো আমি তোমার বাড়িতেই চলে যেতাম। বসো। আপনার কাছে আমার একটা বিশেষ প্রয়োজন। বলো। ওই মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন না, না ঠিক প্রশ্নও নয়। বলো। এই আমি এতকাল যে আমাকে চিনতাম, হঠাৎ করে কোনো সকালে আমি যদি জানতে পারি এই আমি নই, আমি আসলে অন্য আমি, তাহলে? পরিষ্কার করে না বললে তো কিছু বোঝা যায় না, খুলে বলো। কেউ যদি আমাকে জানিয়ে দেয় এই রক্ত আমি নই, যে আকৃতির আপনি আমাকে দেখছেন সে আসলে আমি নই। যে বিশ্বাস আমি তিল তিল করে গড়ে তুলেছি,
সেই বিশ্বাসের অধিকার আমার নই, তখন আপনি জানেন এতকাল আমি জেনে এসেছি আমি শহীদের সন্তান, কিন্তু খালাম্মা, সীমা, স্বাধীন কোথায়? আছে, আপনি আমার সঙ্গে আসুন খালাম্মা। না, তুমি বলো আমাকে স্বাধীন কোথায়? আমি জানি স্বাধীন কোথায়। সীমা, কোন মুখ নিয়ে স্বাধীনের সামনে দাঁড়াবো? আমি সব জানি খালাম্মা, আমি সব জানি। প্লিজ খালাম্মা, এই মুহূর্তে স্বাধীনের আপনাকে খুবই প্রয়োজন। মুক্তিযুদ্ধে আমার মা ক্যাম্পেই ছিলেন, আর সেখানেই আমার তুমি তাহলে? আমি সারা জীবন আমার শহীদ বাবাকে খুঁজে বেরিয়েছি। আমার গৌরব বাবার গৌরব গাথা উন্মোচন করব আমি। আমার বাবার নামে সারা বাঙালি জাতি অহংকার করবে, অথচ তোমার মুখে বারবার শুনছি তোমার বাবাকে নিয়ে গৌরব করবার বাসনা, কিন্তু তুমি তোমার মায়ের কথা তো একবারও বলছো না। যে মা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে 9 মাস নির্যাতন সহ্য করেছেন, যোদ্ধা হিসেবে তার গৌরবকে তুমি খাটো করছো কেন? কিন্তু আমার বাবা তো জন্মের একটা উপলক্ষ মাত্র। কি যায় আসে কে কোন অন্ধকারে সেই উপলক্ষের সুযোগ নিয়েছিল? নারী অর্থাৎ মা যখন বন্দী, অসহায়, দেশপ্রেমিক বন্দী সেই মায়ের গর্ভে কে কবে সন্তানের জন্ম দিয়েছিল তার ঠিকানা পরিচয় মূল্যহীন। তার চেয়ে সেই মা তোমাকে কতখানি যত্নে লালন করেছেন, নিজের দেহের রক্ত ছেঁকে ছেঁকে তোমার আহার জুগিয়েছেন, সেটা অনেক বড়। তোমার নিজের বিশ্বাসের যে বৃক্ষ, সেখানে তোমার মায়ের ছায়া কতটুকু পেয়েছ, সেটাই বড়, বাকি সব মূল্যহীন। আপনার মা যদি বীরাঙ্গনা হতো, আমি তার পায়ের নিচে আশ্রয় চাইতাম। কে? ঋতু, ঋতু, স্বাধীন, স্বাধীন, তুমি বলছো তুমি এই শহরেই ছিলে, আমার লেখা পড়তে,
আমাকে ছদ্মনামে চিঠি লিখতে, ঋতু আমার সঙ্গে লুকোচুরি খেলতে কেন? তুমি তো সবই জেনে গেছো। তুমি যুদ্ধে চলে যাবার পর মিলিটারিরা বাবাকে মেরে ফেললো, মাকে মেরে ফেললো, আর আমাকে ধরে নিয়ে গেল ক্যান্টনমেন্টে। যুদ্ধ থেকে ফিরে আমি কুমিল্লাতে যাই। সেখানে কেউ আমাকে তোমার সংবাদ দিতে পারেনি। কি করে দিবে? যুদ্ধ শেষে আমি নারী পুনর্বাসন কেন্দ্রে আসি। সেখানকার লোকজন আমার কাছ থেকে ঠিকানা নিয়ে আমার আত্মীয় স্বজনের কাছে চিঠি পাঠায়, কিন্তু কেউ খোঁজ খবর নিতে আসেনি আমার। ক্যান্টনমেন্টে থাকতেই আমি আমার ভেতর আরেকজনের উপস্থিতি অনুভব করলাম। তুমি তো বোঝোই একজন নারীর কাছে মাতৃত্বের সংবাদ কতটা আনন্দের হতে পারে, কিন্তু আমি তারপরও আমার মাতৃত্ব আগলে রাখলাম, আমার সন্তানকে আগলে রাখলাম। নারী পুনর্বাসন কেন্দ্রে যখন এলাম, ওরা আমার জন্য একটা চাকরি জোগাড় করে দিল। আমি আমার সন্তানকে নিয়ে সমাজ থেকে দূরে সরে গেলাম। ঋতু ফুরিয়ে গেল, নিশি হয়ে আমার এত বছরের নির্বাসন। তুমি আমার কাছে চলে এলে না কেন? ভয় ভয় ভয়ে তুমি যদি আর সবার মতন আমাকে তাড়িয়ে দিতে, যদি গ্রহণ করতে না। আজ আমি বড়ই ক্লান্ত, কিন্তু পল্লব, তোমাকে আজ আমার খুবই প্রয়োজন। আমার জন্য নয়, স্বাধীনের জন্য। আমি স্বাধীনের কাছে মিথ্যেবাদী হয়ে গেছি। ও জানতো ওর বাবা শহীদ হয়েছে, কিন্তু আজ ঋতু মরে গেছে। ঋতু মরে গেছে। মা, 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 নিশি মরে গেছে। মা, ঋতুই থাকবে।